ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিপিএসসি টিআরই সিলেবাস বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি। আমি যথারীতি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অফিসিয়াল সিলেবাস সেটা কিন্তু শেয়ার করে দিয়েছিলাম, তারপরেও অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি এইখানে কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু বাংলায় বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সিলেবাসটা কী এবং কোথা থেকে তোমরা কভার করবে। তো যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো, লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু আমাদের বিহারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারো এবং সেখান থেকে তোমরা অফিসিয়াল সিলেবাসটা দেখে নিতে পারো। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এই যে বিপিএসসি টিআরইর সিলেবাস, এই সিলেবাসটা কোথা থেকে আমি কভার করব, বিশেষ করে আমি আলোচনা করব ক্লাস 11-12 এই ভিডিওতে। ঠিক আছে, ক্লাস 11-12 সিলেবাস নিয়ে। তো চলো দেখা যাক। তো যারা আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম দর্শক তাদের জন্য আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল। আমি নন্দদুলাল মণ্ডল, আমি একজন ছাত্র গবেষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে গবেষণা করছি। এছাড়াও আমি একটা কলেজে অ্যাজ এ গেস্ট টিচার হিসাবে পড়াই। তো চলো শুরু করা যাক। এই আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বিহারের শিক্ষক নিয়োগে তোমরা জানো টোটাল 150 মার্কের পরীক্ষা হয়। তো এর আগে আমি পার্ট 1 পার্ট 2 নিয়ে আমি স্বল্প বিস্তর বলেছি, তো সেইখানে যাব না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 3, অর্থাৎ এই যে 80 মার্ক টোটাল সাবজেক্ট, সেই সাবজেক্টের যে সিলেবাস সেইটা নিয়ে আলোচনা করব। বোঝা গেল আজকের আলোচনার যে বিষয়বস্তু কি? 80 মার্কের সাবজেক্টের যে সিলেবাস সেইটা, বাকি এই দুটো কিন্তু নয়। পরিষ্কার বিষয়? তো চলো, এই যে 80 মার্কের সিলেবাস সেটা আসবে কোথা থেকে এইটা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই যে আমি অফিসিয়াল সিলেবাস যে শেয়ার করেছিলাম গ্রুপে, সেই সিলেবাসের কিন্তু একটা অংশ যেইটা হচ্ছে পার্ট 3। একদম উপরে দেখো ভাগ 3 লেখাই আছে, বিহার বর্গ, পিছড়ে বর্গ এবং অতি পিছড়ে বর্গ কল্যাণ সমিতি। এটা লাগবে না আমাদের, এই যে পিজিটির সিলেবাস। এইখানে আসো, দেখো उम्मीदवार द्वारा इस पत्र में से किसी एक पत्र का चुनाव किया जाता है। অর্থাৎ উমিদবার মানে পরীক্ষার্থীর দ্বারা এই পত্রগুলোর মধ্যে যে কোনো একটা পত্র, হিন্দি, ইংরেজি, গণিত, মানে যে কোনো একটা তুমি কিন্তু চুজ করবে। এর মধ্যে সেটাই বলা আছে কী কী পত্র 11-12 রয়েছে বা কী কী বিষয় রয়েছে। তাহলে তুমি এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা চয়ন করবে। তোমার হিস্ট্রি হলে হিস্ট্রি করবে, ম্যাথ হলে ম্যাথ করবে, বাংলা হলে বাংলা করবে, জিওগ্রাফি হলে জিওগ্রাফি করবে। এইবার আসো যে মূল জায়গাটা এইখানটায়, এই বুলেটিনটায়। ঠিক আছে, উপরোক্ত বিষয়পত্রকে পাঠ্যক্রম, মানে এই যে বিষয়পত্রগুলো বলা আছে, হিন্দি, ইংলিশ, ইতিহাস, ভূগোল যেগুলো বলা আছে, উপরোক্ত বিষয়কে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম কী হবে? বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি অথবা এই দেখো অবলিক দিয়ে এনসিইআরটি से संबंधित होंगे। তাহলে পাঠ্যক্রম কি হবে? বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি অথবা এনসিইআরটি সে সম্বন্ধিত হোঙ্গে। অর্থাৎ যেটা পাঠ্যক্রম এইটা সম্বন্ধিত কিসের সঙ্গে, মানে কোন বিষয়টা এখানে ধরা হচ্ছে? এনসিইআরটি। এটার যদি খুব ভালোভাবে বাংলা করা হয়, অর্থাৎ এই সিলেবাসটা হচ্ছে এনসিইআরটির যেটা সিলেবাস সেই সিলেবাস। যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে বিহার কিন্তু পুরোপুরি ক্লাস 11-12 এনসিইআরটিকে ফলো করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কিন্তু নয় যে আমরা আলাদা, কেন্দ্রের থেকে আলাদা আলাদা সিলেবাস করবো, এরকমটা নয়। বিহার পুরোপুরি এনসিইআরটিকে ক্লাস 11-12 ফলো করে। তাহলে এখানে পাঠ্যক্রম বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি অথবা এনসিইআরটি সে সম্বন্ধিত হবে। এই জন্যই কিন্তু আলাদা করে সিলেবাস দেওয়া নেই, অর্থাৎ এনসিইআরটিতে যা আছে সেটাই সিলেবাস। পরিষ্কার বোঝা গেল বাংলা কথাটা? এনসিইআরটিতে বইগুলোতে যা আছে সেটাই হচ্ছে সিলেবাস। লেকিন এইখানে দেখো, লেকিন इसका स्तर उम्मीदवार हेतु निर्धारित न्यूनतम अर्हता के আলোক মে হোগা। অর্থাৎ এইটা হচ্ছে এনসিইআরটি বেশি হবে, কিন্তু স্তরটা একটু উন্নত হবে। মানে তুমি যেহেতু একটা গ্র্যাজুয়েশন বা পিজি করে, এমএসসি করে পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমার সেই স্তরের কোশ্চেন হবে বা সেই লেভেলের কোশ্চেন হবে, সেটাই বলা আছে। ধরো উদাহরণ দিই,
ক্লাস 12-এ প্রথম চ্যাপ্টার আছে হরপ্পা সভ্যতা। এইবার এনসিইআরটি বইতে যেইটুকু হরপ্পা সভ্যতা সম্বন্ধে বলা আছে তোমাকে কিন্তু সেইটুকু পড়লেই হবে না। হ্যাঁ, হরপ্পা সভ্যতা থেকেই কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেনের লেভেলটা কিন্তু তোমার গ্র্যাজুয়েশন বা পিজি লেভেলের হবে, যেহেতু তুমি গ্র্যাজুয়েশন বা পিজি করে যাচ্ছ। বাংলা কথা বুঝতে পারলে? তাহলে সিলেবাস হচ্ছে এনসিইআরটি বেস, কিন্তু কোশ্চেনের লেভেলটা কিন্তু গ্র্যাজুয়েশন বা পিজি লেভেলের কোশ্চেন হবে। এইবার আসা যাক এনসিইআরটি বইতে হিস্ট্রিতে কী আছে। আমরা যেহেতু ইতিহাসের বিষয় নিয়ে বেশি আলোচনা করি, তো সেহেতু আমি ইতিহাসের বিষয়টা দিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। তোমরা যারা এইখানে, তোমাদের যদি হিন্দি হয় তাহলে হিন্দি দেখবে, ইংরেজি হলে ইংরেজি দেখবে, ভূগোল হলে ভূগোল দেখবে, বাংলা হলে এনসিইআরটির বাংলা 11-12 কী আছে দেখবে, তাই না? এডুকেশন হলে বা অন্য কোনো বিষয় হলে, তাহলে তোমরা দেখবে যে এনসিইআরটির বইতে ক্লাস 11-12 কী আছে সেটাই তোমাদের সিলেবাস। এবার আমরা যাব হচ্ছে ইতিহাসের সিলেবাসে। এইটা হচ্ছে ক্লাস 11-এর বই, এনসিইআরটির ক্লাস 11-এর বই, তার পুরোপুরি বাংলা করা, ঠিক আছে, বাংলা ট্রান্সলেশন। এবার অনেকের ইংলিশে অসুবিধা হয়, তার যদি বাংলা পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমার কাছে রয়েছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ইংলিশে পিডিএফ অ্যাভেলেবেল, তোমরা গিয়ে দেখতে পারো। এইখানে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তাহলে কারণ এনসিইআরটিটা কিন্তু বেশ শক্ত এবং ধারাবাহিক ইতিহাস কিন্তু এখানে নেই, একটু এলোমেলো ইতিহাস, পড়তে কিন্তু বুঝতে অসুবিধা হয়। একবার বাংলাটা পড়ে নিলে তারপর ইংলিশটা পড়লে অনেক বেশি সুবিধা। এইবার আসা যাক, দেখো 4টে অধ্যায় রয়েছে ক্লাস 11-এ। প্রথম হচ্ছে যে প্রারম্ভিক সমাজ। এইবার প্রারম্ভিক সমাজ বলতে কোথাকার সমাজ বলছে, এইখানে দেখো 6 লক্ষ মানে বছর পূর্ব থেকে মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এইটা এখন তুমি যদি পড়তে যাও গোটা বিশ্বের, তাহলে কিন্তু কোনো দিনও শেষ হবে না। সিলেবাসে যা আছে তাই তোমাকে পড়তে হবে। এইখানে সময়সূচি থেকে কি বলা আছে তুমি দেখবে এনসিইআরটিটা খুললে, যে মানে ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে ইউরোপের, আমেরিকার, আফ্রিকার এগুলোর সঙ্গে তুলনা করা আছে। এইখানে কিন্তু একদম ধারাবাহিক ইতিহাস নেই, যে জন্য পড়তে কিন্তু একটু অসুবিধা। এই লিখনশৈলী ও নগর জীবন, কিন্তু এইগুলোর ভেতরে কি আছে এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়েই আমাকে একটা ক্লাস নিতে হবে। তো এইখানে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়, তোমরা এনসিইআরটিটা দেখে নেবে। আর যদি এই যে বললাম বাংলাটা দরকার পড়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে এই যে বোঝা গেল যে প্রারম্ভিক সমাজটা পড়তে হবে এবং এনসিইআরটিতে যা আছে তাই পড়তে হবে। তারপরে দেখো সাম্রাজ্য, 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। এখানে কিন্তু এই ধারাবাহিক একটা জায়গার ইতিহাস নেই, বিভিন্ন জায়গার খাপছাড়া ইতিহাস। ইসলামের কেন্দ্রভূমি, যাযাবর সাম্রাজ্য। তো এই যে মঙ্গল টঙ্গলদের সম্বন্ধে এখানে বলা আছে, তো এইখানে কিন্তু একটা চ্যাপ্টার নিয়ে সংক্ষেপে আলোচনা করতে গেলেও একটা ফুল ক্লাস, 1 ঘন্টার ক্লাস নিতে হবে। তো সেটা আমি বিস্তারিত যাচ্ছি না, তোমরা দেখে নেবে। আমি জাস্ট তোমাদের ব্রিফ আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে পড়বে কোথা থেকে। ঐতিহ্যের পরিবর্তন 3 নম্বর চ্যাপ্টার। এইখানে ঐতিহ্যের পরিবর্তনের পর থেকে 4 নম্বরে দেখো আধুনিকতার অভিমুখে, এইখানে শিল্প বিপ্লব রয়েছে। এখানে কিন্তু এই ক্লাস 11-এর বইটা কিন্তু বেশিরভাগটাই বিশ্বের ইতিহাস, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই 4টে চ্যাপ্টার হচ্ছে ক্লাস 11-এর। এইটুকু পড়লেই তোমার কিন্তু ক্লাস 11 শেষ এবং অনেকটা সিলেবাস শেষ হলো। এইবার আসা যাক ক্লাস 12-এ কী কী রয়েছে। ক্লাস 12-এ তোমরা জানো এনসিইআরটির টোটাল 3টে বই রয়েছে। বইয়ের 3টে ভাগ। প্রথমটা হচ্ছে এই যে ভাগ 1, তোমরা দেখো ইট পুঁথি অস্থিসমূহ। অ্যাকচুয়ালি এটি এখানে হরপ্পা সভ্যতার কথা বলা আছে। এইবার ইট পুঁথি অস্থিসমূহ, একটু টাইটেলগুলোও কিন্তু ঘুরিয়ে দেওয়া, সোজাসুজি দেওয়া নেই, যেহেতু সেইখানে হরপ্পা সভ্যতায় ইট পাওয়া গেছে, পুঁথি পাওয়া গেছে, অস্থিসমূহ পাওয়া গেছে, তাই মানে চ্যাপ্টারটার নামই রেখে দিয়েছে ইট পুঁথি অস্থিসমূহ। এইখানে দেখো রাজা কৃষক, 2 নম্বরে রাজা কৃষক ও শহর। এইখানে কিন্তু খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 6th সেঞ্চুরি এডি পর্যন্ত এইখানে যে সমাজ ব্যবস্থা, এসব অর্থনীতি, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানেও কিন্তু ধারাবাহিক ইতিহাস তুমি পাবে না, খাপছাড়া ইতিহাস। এইবার আসা যাক যে 3 নম্বরে কী আছে, সম্পর্ক, বর্ণ ও শ্রেণী। এখানেও কিন্তু প্রারম্ভিক সমাজ। এইবার আসা যাক 4র্থ বিষয়, চিন্তাবিদ, বিশ্বাস এবং ইমারত, সংস্কৃতির বিকাশ। বোঝা গেল, এই গেল প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে কি আছে, 2 নম্বর বইটায় বিষয়বস্তু
পর্যটকদের নজরে, অর্থাৎ পর্যটকরা যারা বাইরে থেকে এসেছিল ভারতবর্ষকে কীভাবে দেখেছেন। অ্যাকচুয়ালি অনেকটা হিস্টোগ্রাফিক্যাল অ্যাঙ্গেলে অ্যাকচুয়ালি লেখা, তো সেই জন্য একটু টাফ। যারা এই ধরনের মানে বই বা পড়াশোনা এই স্টাইলের পড়ায় অভ্যস্ত নয় তাদের একটু শক্ত লাগবে কিন্তু। তারপরে দেখো হচ্ছে ভক্তি ও সুফি পরম্পরা, এবং দ্বিতীয় ভাগের আরও রয়েছে যেটা হচ্ছে একটি সাম্রাজ্যের রাজধানী বিজয়নগর, এবার বিজয়নগর সম্পর্কে আছে। তারপরে দেখো কৃষক জমিদার রাষ্ট্র, তারপরে আছে সম্রাট ও তাদের ইতিহাস, এখানে বেসিক্যালি মোগল দরবার সম্বন্ধে বা মোগল সাম্রাজ্য সম্পর্কে। এখানে কিন্তু সম্পূর্ণটা নেই, যেইখানে ফোকাস করা আছে তোমরা কিন্তু সেভাবেই পড়বে এবং সেইখান থেকেই কিন্তু মেজর কোশ্চেনগুলো আসবে। তারপরে দেখো 3 নম্বর ভাগ বা 3 নম্বর বই, সেটা হচ্ছে ঔপনিবেশিকবাদ এবং গ্রামাঞ্চল। ঠিক আছে, এখানেও কিন্তু দেখো সরকারি নথিপত্রে অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণ, অর্থাৎ যেইভাবে মানে ইতিহাস লেখা হয় সেই ধারণা কিন্তু এইখানে দেওয়া হচ্ছে, যেই ধরনের পড়ায় কিন্তু আমরা সাধারণত অভ্যস্ত নই। তারপরে দেখো যে 1857 সালের মহাবিদ্রোহ, তারপরে দেখো ঔপনিবেশিক নগরগুলি সম্পর্কে, তারপরে মহাত্মা গান্ধী এবং জাতীয় আন্দোলন সম্পর্কে, এবং তারপরে দেখো বোঝাপড়ার মাধ্যমে দেশভাগ, এবং সর্বশেষ হচ্ছে সংবিধান প্রণয়ন। তাহলে বোঝা গেল সিলেবাসটা, পুরো সিলেবাস এই এনসিইআরটি হচ্ছে সিলেবাস। তোমরা এটা ধরেই পড়বে, এইখানে যেই টপিকগুলো মেনশন করা হয়েছে সেগুলোই পড়বে, কিন্তু একটু ডেপথ থেকে পড়বে, একটু গ্র্যাজুয়েশনের লেভেলে পড়বে, কোশ্চেনটা কিন্তু একটু ডেপথ থেকে আসবে, কিন্তু সিলেবাস এটাই মেনটেন করবে। বোঝা গেল, আশা করি বোঝাতে পারলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।